মায়ার অনেক বোঝানোর পর রিমু রাজি হলো কোর্টে যাওয়ার জন্য। মায়ের ওপর সন্তুষ্ট রিমুর বাবা মা, সাথে রাজের কাছেও। রাতের বেলায় হাসি হাসি মুখ করে হাতে লোশন মাখতে থাকে মায়া। নীল রঙের নাইট ড্রেস পরে আছে, চুলগুলো পিঠ বরাবর, আহামরি বড় বা ছোট না, ছেড়ে দেওয়া স্ট্রেট চুলগুলো পিঠে এলিয়ে আছে। মনটা তার নিজের শরীরের যত্নের দিকেই। মাত্রই গোসল করেছে, এবার একটা ফ্রেশ ঘুম দিবে। কিন্তু রাজ থাকতে কি এটা সম্ভব? রাজ মাত্র বাসায় এসেছে, বাইরে থেকে খেয়েই এসেছে সে। তাই মায়া আজ আর অপেক্ষা করেনি। রাজ ঘরে ঢুকে মায়াকে দেখে মায়ের পিছন থেকেই জড়িয়ে ধরে। মায়ার চুলে মুখ গুজে বলে, আমার এখন একটু রিফ্রেশমেন্ট চাই মায়াবতী। মায়া রাজের দিকে ফিরে রাজের মুখে হাত রেখে বলে, একটা হট শাওয়ার নিয়ে আসুন, ঘুমটা অনেক ভালো হবে। হট শাওয়ার? আমি তো শাওয়ার নিয়ে এসে এখন রিল্যাক্স ফিল করছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে চলো। কোথায়? হট শাওয়ার নিতে। আমি নিয়েছি শাওয়ার, আর নিব না, আপনি জানতো। আমি আমার মায়াবতীর উষ্ণতা নিয়ে হট শাওয়ার কমপ্লিট করতে চাই। মন্ত্রীমশাই। রাজ মায়ার নাকে নাক ঘষে, মায়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চুম্বন দিয়ে বলে, নো মোর ওয়ার্ডস, আই নিড অনলি হট শাওয়ার উইথ ইউ ওয়াইফ। মায়াকে কোলে করে নিয়ে গেল বাথরুমে। বাথটবে রেখে মায়ের কোমরে হাত রাখল রাজ। মায়ের চোখে তাকিয়ে থেকে বলে, আমার সারাদিনের ক্লান্তি নিবারণের একমাত্র ঔষধ আমার মায়াবতী। আপনি রোমান্সের নামে আমাকে টর্চার করছেন। এই শীতে আবার গোসল করতে ভালো লাগে না। আমার ক্ষুদ্র ক্ষুদ্র টর্চার তোমাকে হজম করতে হবে মায়াবতী। বলেই রাজ মায়ার ওপর তার টর্চার শুরু করে দেয়। মায়া বাধা দেয় না রাজকে। রাজের সুখে সেও তো সুখী। হট শাওয়ার শেষ করে ঘরে এসে শীতে কাঁপছে মায়া। ওয়ার্ড্রোব থেকে আরও একটা নাইটি নিয়ে পরে নিল। শীত এবার একটু বেশি করছে মায়ার। তাড়াতাড়ি লোশন নিয়ে গায়ে মাখতে থাকে। চুলগুলো ভিজে আছে। রাজ এখন উদাম শরীর, শুধু জিন্স পরা। মায়ার পাশে দাঁড়িয়ে আয়নায় চোখ রেখে বলে, হট শাওয়ার নিয়ে এভাবে শীতে কাঁপছো কেন মায়াবতী? শাট আপ। এটা হট শাওয়ার ছিল না, এটা টর্চার শাওয়ার ছিল? তোমার আমার বাথরুম বিলাস ছিল। অভদ্র লোক কোথাকার। রাজ মায়াকে নিজের বাহুর মাঝে নিয়ে গান গাইতে থাকে, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই। মায়া সরতে নিবে, রাজ আবারও শক্ত করে ধরে গাইল, কাছে আসো না, আরও কাছে আসো না, বেশি কথা বলো না, কেন কথা বলো না? বাকিটা ওরাই ভালো জানে। আজকে রিমুর জন্য সবাই কোর্টে যাচ্ছে, আর মাত্র কিছু সময়, এরপরেই সত্য মিথ্যার লড়াই হবে। রাজ ও মায়া মিলে নিচে এসেছে। মাহমুদ সর্দার রাজের কাঁধে হাত রেখে বলেন, তোমরা জয়ী হয়ে ফিরবে। দুজনেই স্মিত হাসি উপহার দেয়। শিয়া, হিয়া, অন্যান্যরা অন্য গাড়িতে করে একটু পরে বের হবে। এখন আপাতত মায়া ও রাজ আগে গিয়ে উকিলের সাথে আরেকটু ভালোভাবে সব কিছু গুছিয়ে রাখবে। গাড়িতে উঠে বসলো দুজনে। ড্রাইভার গাড়ি চালানো শুরু করতেই কিছু পথ পরে রাজের কাছে কল আসে। রাজ রিসিভ করতেই ওপাশ থেকে জানায়, আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছেন। রাজ যেন কানে ভুল কিছু শুনল, ভ্রু কুঁচকে বলে, কি বললে? জি স্যার, অ্যাক্সিডেন্ট হয়েছে তার, এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, জ্ঞান নেই লোকটার। রাজের কান থেকে ফোনটা পড়ে গেল নিচে। মায়া অবাকের সাথে পাশ ফিরে রাজের মুখটা দেখে। ড্রাইভারকে বলে গাড়ি থামালো। নিচ থেকে ফোনটা উঠিয়ে বলে, কি হয়েছে? আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি করিয়েছে ওই শয়তান লোকগুলো? রাজ বুকে হাত দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে আসে একটা মানুষের মুখ, নাম তার রোহিণী খান। হ্যাঁ, এখন রাজ তার মায়ের কথা ভাবছে। চোখের সামনে মাকে দেখতে পাচ্ছে শুধু। ভেবেছিল মায়ের ধর্ষকদের খোঁজ না পেলেও বর্তমান যারা ধর্ষক আছে তাদেরকে রাজ ঠিকই শাস্তি দিবে। পারল আর কই? উকিলের তো আজকে অ্যাক্সিডেন্ট হলো, কোনো কিছুই গোপন থাকে না। এদিক ওদিক কোনো একদিক থেকে তথ্য পেয়েছে শত্রুপক্ষ। হয়তো রাজের দলেরই কেউ গাফিলতি করেছে, করেই তো এমন অহরহ। রাজনীতির মাঠ এটা। শত্রু অনেক সময় নিজের অতি নিকটেই থাকে, তাকে খুঁজে পাওয়া দুষ্কর। রাজ চোখ বন্ধ রেখেই বলে, বুকের বাম পাশটায় চিনচিনে ব্যথা মায়াবতী। মায়ের অস্থির চাহনির সাথে ভালোবাসার হাত ছোঁয়ালো রাজের বুকে। রাজ সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরে বলে, হেরে যাব আমি? শাহরিম রাজ হেরে যাবে মায়াবতী? মায়াবতীর ইচ্ছা পূরণ করা মন্ত্রীমশাই কি করে হেরে যায়?
মন্ত্রীমশাই যখন তার মায়াবতীর ইচ্ছে পূরণ করতে হাজারো শত্রুর সম্মুখীন হয় তখন এই ব্যাপারটাও তো তুচ্ছ। আমার মাকে বাঁচাতে পারিনি কারণ আমি ছোট ছিলাম, কিন্তু আজ তো আমি বড় ক্ষমতায় আছি, তাহলে কেন আমি কোনো সুরাহা করতে পারছি না? শাহরিমরাজ আজ ব্যর্থ হতে চলেছে, সমাজের কাছে সে পরাজিত। লক্ষ্য স্থির রাখুন আপনি। আপনার তো এভাবে ভেঙে পড়া মানায় না। আপনি তো কঠিন পরিস্থিতি খুব সহজেই সামলাতে জানেন। কিছু কিছু বিষয় থাকে যেগুলো সহজভাবে মেনে নেওয়া যায় না। বিষয়টা যদি হয় মা জড়িত, তবে তো তা আরও কঠিন। মায়া রাজের পরিস্থিতি বুঝতে পারল। মায়ের সাথে যেটা ঘটেছে সেটা মায়া ভালোভাবে জানে না, কিন্তু হালকা পাতলা আভাস সে পেয়েছে। মায়া নিজের ফোন নিয়ে কল করতে থাকে নিজের উকিলের কাছে। কল দিতেই তার অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে। মায়া বলে, মিস্টার জাভেদ আছেন? উনি তো আমেরিকায় গিয়েছেন। ও। মায়া রাজের দিকে এক পলক তাকালো। রাজ যা বোঝার বুঝে নিল। আজ কেসে জেতার সম্ভাবনা নেই। মায়ার তবু একটু শান্তি লাগছে যে দুজন ধর্ষককে নিজের হাতে শেষ করেছে। এখন শুধু একজনের কেস। মায়া মনস্থির করে নেয়, এই ছেলেটার যদি আইন কোনো ব্যবস্থা না নেয় তাহলে মায়া ওর সিক্রেট রুমে কারেন্ট শক দিবে। এর মধ্যেই কল আসে হিয়ার। মায়া রিসিভ করতে হিয়া বলে, তোমাদের গাড়ি থামিয়েছ কেন? আমরা ক্রস করে গেলাম মাত্র। মায়া সামনে তাকিয়ে দেখে ওদের গাড়িটা চলে যাচ্ছে। আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে হিয়া। রিমুর হয়ে কোনো উকিল পাওয়া যাচ্ছে না। আমার পার্সোনাল উকিল এখন আমেরিকায়। হিয়া চমকে উঠে বলে, তাহলে কি হবে? আমরা হেরে যাব? শিয়া পাশ থেকে বলে, হারবো কেন আমরা? আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে, এখন উকিল ঠিক করতে গেলে মিনিমাম 1 ঘন্টা লাগবে, আর কোর্টের সময় তো আছে মাত্র 20 মিনিট। সবাই চিন্তায় পড়ে গেল। রুদ্র বলে ওঠে, এত চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আপনি এত গা ছাড়া কথা বলছেন কিভাবে রুদ্র ভাই? আরে উকিল রেডি হয়ে যাবে, চিন্তা করতে না করতো। উকিল কোথা থেকে আসবে শুনি? মার্সিডিজ মেকআপ স্কেলেরও করে আসবে। হেয়ালি করবেন না তো? রুদ্রকে রাগ দেখিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, এখন কি করবে ভাবি? রুদ্রকে দাও তো হিয়া। হিয়া মুখে কিছু না বলে ফোন এগিয়ে দিল। পাশেই ড্রাইভ করছে রুদ্র। ফোনের দিকে তাকিয়ে মৃদু হেসে ফোন নিয়ে নেয়। ফোন কানে নিয়ে বলে, বলুন ভাবিজি। উকিল কি সত্যি আসবে? 100%। সময়ের মধ্যেই আসবে তো? ইয়াপ। ওকে। মায়া কল কেটে ড্রাইভারকে বলে, গাড়ি চালান, চিন্তা করবেন না মন্ত্রীমশাই, ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে? নতুন উকিল আসছে। নতুন উকিল? নাম কি? চিনি না আমি, রুদ্র বলল শুধু আমাকে। রুদ্র যখন বলেছে তখন ব্যবস্থা একটা হয়েছেই। কোর্টের কাছে এসে দাঁড়ালো সবাই। রাজ কোর্টের বড় দরজার দিকে তাকিয়ে বলে, আমাদের পক্ষের উকিল কোথায়? অপর পক্ষের উকিল তো এসেছে। রুদ্র চুলগুলো হাত দিয়ে সেট করে বলে, লুক অ্যাট দ্য মার্সিডিজ ব্রো। বড় লোহার গেট দিয়ে ঢুকছে পরপর 2টা মার্সিডিজ। প্রথমটা কালো, দ্বিতীয়টা লাল। সবাই সেদিক চেয়ে আছে। মায়া রাজ এক সিঁড়ি নিচে দাঁড়িয়ে আছে, সবার আগে তারা। অপর পক্ষের উকিলও আগ্রহ নিয়ে চেয়ে আছে এই কারের দিকে। এত বড় দামি গাড়িতে কে আসলো, এটা দেখার আগ্রহ সবার। মিডিয়ার লোকজন নিজেদের কাজে এগোতে থাকে। রিমুর এই লড়াইয়ে মার্সিডিজ গাড়ি করে কে এসেছে এটাই সবার প্রশ্ন। প্রথম কালো গাড়িটি থামতেই সামনের ড্রাইভার গিয়ে পিছনের দরজাটা খুলে দেয়। সেখান থেকে প্রথমে একজোড়া কালো বুট পরা পা নামে মাটিতে। এরপর উকিলের পোশাকে দেখা যায় লোকটির পিছন পাশ। পিছনের লাল গাড়ি দিয়ে বের হলো দুজন। দুজনেরই চোখেই সানগ্লাস। একজন আরহাম খান বীর, আরেকজন এই মাফিয়া বীরের জানেমান যারার হাত ধরে বীর উপরে উঠে রাজের পাশে দাঁড়ালো। রাজ এবার একটু রিল্যাক্স হলো। বীরের দিকে ফিরে বলে, উকিলের জন্য এতটা সুরক্ষা ব্যবস্থা? আগের উকিলের কিছু হলেও তোর হৃৎপিণ্ড এখনও চলাচল করছে। এই উকিলের কিছু হলে তোর হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, তাই এই উকিলের জন্য এতটা সুরক্ষা ব্যবস্থা। কে এই উকিল যার কিছু হলে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে? একবার মাথাটা ঘুরিয়েই দেখ। রাজ মাথাটা ঘোরাতেই যেন বড় এক ঝটকা খেলো। সাথে করে ঝটকা খেলো সর্দার বাড়ির সকলেই। শিয়া হিয়া চিৎকার দিয়ে বলে, বাবা উকিল? রাজ হাঁ করে বলে, কিভাবে কি? ফুপ্পা ওকালতি নিয়ে স্টাডি কমপ্লিট করেছে, এটা অনেকের জানা নেই।
রাজনীতিতে ঢুকেছিল কোন দুঃখে? আমার বাবার ব্যাপারে তুই এত জানলি কিভাবে? তোর কাছে অ্যাক্সিডেন্ট খবর আসার আগে আমার কাছে আসে খবর। তখন ফুপ্পা আমার সাথে কথা বলে। এর ঠিক কিছুক্ষণ পর রুদ্র জানালো, তুই মাত্রই জেনেছিস। পরিস্থিতি সব জানিয়ে দিল। মাহমুদ সর্দার এগিয়ে এলো রাজের দিকে। রাজ ঠোঁট বাঁকিয়ে হাসি দিয়ে জড়িয়ে ধরে মাহমুদ সর্দারকে। মাহমুদ সর্দারও জড়িয়ে ধরেন নিজের ছেলেকে। রাজ ভ্রুকুটি করে বলে, বাপের জন্মে কখনো ওকালতি করেছো বাবা, যে আজকে ওকালতি করবে? বাপের জন্মে ওকালতি না করতে পারলেও ছেলের জন্মে এই সুযোগ আমার হয়েই গেল। মিলি চিন্তিত হয়ে বলে, কিন্তু কাকাই তো অভিজ্ঞ নয়, এটা নিয়ে তো এক্সপার্ট লয়ার প্রয়োজন। আমার ওকালতি করা হয়নি ঠিকই, কিন্তু আমি ওকালতি নিয়ে খুব ভালো করে জ্ঞান রাখি। আমার পড়াশোনা থেকে শুরু করে এই জীবন পর্যন্ত অনেক কিছুর অভিজ্ঞতা রেখেছি। রাজনীতি করতে গেলে কোন দুঃখে? তোমার মাকে ভালোবেসেছিলাম, তখন তার জন্য আমার শ্বশুর মানে তোমার নানাজানকে হাত করতে তার দলে যোগ দেই। এরপরে ওকালতি নিয়ে খোঁজ অনেক রাখলেও কাজে লাগাইনি আমি। আমার কাছে প্রমাণসহ পারমিশন আছে, আমি এখনও ওকালতি করতে পারবো। সবাই এবার আশার আলো দেখতে পেল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে ভিতরে ঢুকছে সকল সর্দার মহলের লোকজন। তাদেরকে দেখে রিমু ও তার পরিবার কষ্টের মাঝেও নিজেদেরকে ভাগ্যবান মনে করল। এদের মতো লোক আছে বলেই একতা আছে, সত্যের লড়াই হয়েই থাকে। বিচারক এসে তার আসনে বসলেন, হাতে নিলামদারের হাতুড়ি নিয়ে 3টা শব্দ করলেন। সমস্ত রুম জুড়ে পিনপতন নীরবতা পালন হলো। বিচারকের সামনাসামনি 2টো টেবিল, যেখানে একটিতে বসে আছেন মাহমুদ সর্দার ও তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আনোয়ার আলীর অ্যাসিস্ট্যান্ট। মাহমুদ সর্দারের সামনে বসে আছেন তার বিপরীত পক্ষের উকিল মিস্টার আলম ও তার অ্যাসিস্ট্যান্ট। বিচারকের অনুমতিতে আগে মিস্টার আলম উঠে দাঁড়িয়ে মাথাটা একটু নিচু করে সম্মাননী জানিয়ে তার বক্তব্য শুরু করেন। সাথে কিছু ডকুমেন্ট দিয়ে বলেন, প্রথমত মিস্টার শাহরিমরাজ সর্দারের উকিল আসেননি। দ্বিতীয়ত তারা অপশন হিসেবে নিয়ে এসেছেন তার বাবাকে, যে কিনা কখনো ওকালতি করেননি। এটাকে তো আরও বেশি প্রি প্ল্যান বলে ধরা হয় ইওর অনার। বিচারক তার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনছেন। মিস্টার আলম আবারও বলেন, এছাড়াও রিমুকে নিয়ে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে তার স্ট্রং কোনো এভিডেন্স তো নেই। আমার মক্কেলের বিরুদ্ধে একটা প্রমাণ হাজির করতে পারেননি কেউ। আমরা খোঁজ নিয়ে জানতে পারি রিমু মেয়েটি গার্মেন্টস কর্মী, যে কিনা নিজের টাকা দিয়ে সংসার চালায়। গভীরে খোঁজ নিলে এটা স্পষ্ট জানা যায় আজকাল মেয়েরা বাইরে কাজ করে যে ইনকাম করে তার থেকেও বেশি খরচ হয়ে থাকে। হিসাব মোতাবেক এই অতিরিক্ত টাকাটা আসতে পারে কোথা থেকে, তাও আবার একটা মেয়ের ক্ষেত্রে। এ তো নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না। এতগুলো লোকের সামনে রিমুর চরিত্রে দাগ লাগালো। অপমান সহ্য করতে পারল না রিমু, সাথে তার বাবা মা। এগুলো তাদের শুনতে হবে, এটা কেই বা ভাবে? রাগে ক্ষিপ্ত মায়া, চোখ মুখ লাল হয়ে এসেছে, মাথাটা কাজ করা বন্ধ করতে শুরু করেছে। মন তো চাচ্ছে এখনই গিয়ে লোকটার গলা টিপে ধরতে। এদের মতো টাকা খেয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানোর উকিলকে মায়া ঘৃণা করে। কি সুন্দর অভিনয় এদের, যেন আসলেই রিমু অপরাধী। মিস্টার আলম আবারও বলতে থাকে, রিমুকে নিয়ে যদি বলা হয় তাহলে তার খোঁজ নিলেই সব কিছু জানতে পারবেন। পুরো এলাকা তার বদনাম করতেই থাকে। মেয়েটা ছেলেদের সাথে প্রায়শই দেখা যায় ঘুরে বেড়ায়। অনেকে তো এটাও বলেছে রিমু নিত্যদিন ছেলে নিয়ে নিজের বাড়িতেও আসে। এটা একটা প্রমাণও আছে, যেটা এই সিসিটিভি ফুটেজ দেখলে বুঝবেন। রিমুরা আগে যে বাড়িতে থাকতো তার কিছুটা দূরেই 5 স্টার হোটেল। সিসিটিভি ফুটেজে হোটেলের দরজার সেট করা। সেই ফুটেজের দূরত্ব অনুসারে রিমুকে একটি ছেলের সাথে হাঁটতে দেখা যাচ্ছে। এটা দেখে রাজ একবার তাকালো রিমুর বাবার দিকে। রিমুর বাবা বলে ওঠে, এটা আমাদের প্রতিবেশী রিমুর ভাইয়ের মতো। একসাথে রাস্তায় দেখা, তাই আমিও বলেছিলাম যে আমার বাসায় যেতে দেরি হবে, তোমরা একসাথে যাও।
রাজ এটা মাহমুদ সর্দারের কাছে মেসেজ করে দেয়। মাহমুদ সর্দার মেসেজ পড়ে রাজের দিকে তাকায়, আশ্বস্ত করলেন চোখের ইশারা দিয়ে। মিস্টার আলম তার কথা শেষ করে বসলেন নিজের আসনে। এবার উঠে দাঁড়ালেন মাহমুদ সর্দার। বিচারক তাকে এবার অনুমতি দিয়েছেন। মাহমুদ সর্দার উঠে বিচারকের সামনে একটু ঝুঁকে সম্মাননী দিয়ে বলেন, ইওর অনার, আমার বিপরীত বন্ধুর প্রথম যে অবজেকশন সেটা হলো আমার ওকালতি নিয়ে। আমি সেই সমস্ত বিষয় আগে ক্লিয়ার করতে চাই। মাহমুদ সর্দার কিছু কাগজ এগিয়ে দিলেন, তারপর বলতে শুরু করেন, আমার বিপরীত বন্ধু এটা জানা উচিত, ওকালতি না করলেও ওকালতি নিয়ে যারা এডুকেশন কমপ্লিট করে ওদের ওকালতির একটা নির্দিষ্ট বয়স দেওয়া থাকে। আমি ওকালতি করিনি, কিন্তু আমি ওকালতি থেকে পদত্যাগ কখনো করিনি। বলতে গেলে আমি অন্য কিছুর প্রতি ঝুঁকেছিলাম, সেটা ছিল রাজনীতি। তবে আমার ওকালতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা প্রতিনিয়তই রাখা হতো। বিচারক মাহমুদ সর্দারের বয়স ও কাগজের সমস্ত তথ্য দেখে বলেন, আপনি রিমুর হয়ে সাক্ষ্য দিতে পারেন। মাহমুদ সর্দার এবার মিস্টার আলমের দিকে তাকিয়ে মৃদু হেসে চশমা ঠিক করে বলেন, আমার বিপরীত পক্ষের বন্ধুর সেকেন্ড যে অবজেকশন, নো অবজেকশন, না, কনফিডেন্স নিয়ে বলা একটা কথা ছিল, গার্মেন্টস কর্মীরা পরিবার সামলায়, রিমু আয়ের থেকেও ব্যয় করে অধিক। এর থেকেও বড় কথা উনি প্রকাশ করতে চেয়েছেন গার্মেন্টস কর্মীরা হলো দেহ ব্যবসায়ী। এটাকে তো সরাসরি এভাবেই ধরা হয়, ইওর অনার। তো আমার প্রশ্ন, উনি এটা দ্বারা কতজন নারীকে টার্গেট করলেন? ওনার নিজের মেয়েও তো একজন চাকরিজীবী, ব্যাংকে জব করেন শুনেছি। বেশ ভালো বাড়ি বানিয়েছেন। বেতনের হিসাব অনুসারে এত কিছু তো থাকা সম্ভব নয়। তাহলে কি আমি ধরে নিব ওনার মেয়েও এমন? মিস্টার আলম রেগে গর্জে উঠে দাঁড়িয়ে বলেন, ইওর অনার, উনি আমার মেয়েকে পার্সোনাল অ্যাটাক করছেন। আপনিও এক নিরুপায় মেয়েকে পার্সোনাল অ্যাটাক করেছেন মিস্টার আলম। আমি প্রমাণটাও দিয়েছি বিচারকের কাছে। আমিও দিব রিমুর বিরুদ্ধে প্রমাণ। একটু অপেক্ষা করুন। মিস্টার আলমের থেকে মুখ ফিরিয়ে মাহমুদ সর্দার বলেন, ফুটেজে একটা ছেলের সাথে রিমুকে হাঁটতে দেখা যাচ্ছে। ছেলেটার সাথে কিন্তু কোনো বাজে ইঙ্গিতে দেখা যায়নি। ইনফ্যাক্ট লক্ষ্য করেই দেখা যায় ছেলে মেয়ে দুজন বেশ ভালোই দূরত্ব বজায় রেখেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে রাস্তা দিয়ে ছেলে মেয়ে হাঁটলেই কি মেয়েটার চরিত্রের দোষ আছে? ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটলেই আরেকজন এসে মেয়েটাকে ধর্ষণ করার অধিকার রাখে? মেয়েটা কি ছেলেটাকে নোংরা ইঙ্গিত দিয়েছিল? সবথেকে বড় কথা, রিমুকে যে ছেলের সাথে দেখা যাচ্ছে সেই ছেলেকে নিয়েও কিন্তু কোনো কেস আসেনি, এসেছে একজন ধর্ষককে নিয়ে। এটা দ্বারা কি বুঝে নিব, ইওর অনার? আমার বিপরীত পক্ষের বন্ধু খেলাটা ঘোরাতে আরেকটা গুটি ব্যবহার করেছেন না? মিস্টার আলম অবাক হয়ে দেখছে মাহমুদ সর্দারকে। বিড়বিড় করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই লোকটা না রাজনীতি করত, ওকালতি ছেড়েছিল কেন? উনি তো দেখছি ঠান্ডা মস্তিষ্ক দিয়ে খেলছেন। আসলে স্যার, খোঁজ নিয়েছিলাম ওনার শ্বশুর একজন কৃষিমন্ত্রী ছিলেন, যেটা এখন ওনার ছেলে। উনি ওনার শ্বশুরের ডানহাত ছিলেন, খুবই চালাক, এবং রাজনীতিতে খেলাটা তার কঠিন ছিল। মানুষটা সৎ এবং দেখতে ভোলাভালা হলেও কাজে পটু সে। আরও তো এভিডেন্স আছে রিমুর বিরুদ্ধে, সেগুলো দেখাও। অ্যাসিস্ট্যান্ট দিতেই মিস্টার আলম অপেক্ষা করেন মাহমুদ সর্দারের বক্তব্য শেষ করার। মাহমুদ সর্দার বক্তব্য শেষ করতেই মিস্টার আলম বলতে শুরু করেন, ইওর অনার, কেস অনুসারে এখানে 3 জন ব্যক্তি ধর্ষণের সাথে জড়িত, কিন্তু ধর্ষক হিসেবে এখানে আনা হয়েছে একজনকে। বাকি 2 জনকে হত্যা করা হয়েছে। তাদের লাশ একই দিনে একই সময়ে তাদের বাড়ির সামনেই ছিল। তার কিছু ফুটেজ এখানে দেওয়া হলো। এখানে ফুটেজের সময়টা একবার দেখে নিবেন। ছবি ও ছবির ব্যাপারে কিছু তথ্য দেওয়া হলো বিচারকের কাছে। এবার মিস্টার আলম বলেন, আমি এই আদালতের সামনে ধর্ষিতা হিসাবে যাকে গণ্য করা হয়েছে রিমু, তাকে কিছু প্রশ্ন করতে চাই। কাঠগড়ায় তাকে আনার অনুরোধ রইল। বিচারক সম্মতি দিয়ে বলেন, রিমুকে কাঠগড়ায় আনার অনুমতি দেওয়া হলো। রিমু অনেক সাহস জোগালো মনে মনে। তাকে হয় সম্মানের সাথে এই আদালত থেকে বের হতে হবে, না হয় এখান থেকে বের হয়ে নিজের জীবনটাই শেষ করে দিবে, এমনটা মনে মনে স্থির রেখেছে রিমু। গুটি গুটি পায়ে কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো রিমু।
রিমুকে শপথ করানো হয় সত্য বলার জন্য। এটা মিথ্যাবাদীকেও বলানো হয়, কিন্তু নিয়ম এখনও চলছে একই গতিতে। শপথ শেষ করতেই মিস্টার আলম এসে রিমুকে প্রশ্ন করে, আপনার বক্তব্য অনুসারে আপনাকে 3জন ব্যক্তি মিলে ধর্ষণ করেছে, রাইট? জি। আপনি কি তাদের চিনতেন? একজনকে চিনতাম। কিভাবে? চাঁদাবাজির সাথে জড়িত ছেলেটি আব্বার কাছে অনেকবার চাঁদাবাজি করেছিল। আমাকে আব্বার কাছে সবজি আনতে দেখে প্রায়। আপনার আব্বা একজন সবজিওয়ালা? জি। আপনাকে যেদিন ধর্ষণ করা হয় সেদিন আপনি রাত 12টায় কেন বাড়ি যাচ্ছিলেন? আমাদের ফ্যাক্টরিতে এখন চাপ বেশি। একটা অনুষ্ঠান চলছে শীতের মৌসুমে, সেই জন্য আমাদের পোশাকের দিকে নজর দেওয়া হচ্ছে। ইউনিক কালেকশন জমা পড়েছে। আমি সুতা কাটার কাজ করি। আমাদের এই দলে মেয়েরা একই সাথে কাজ করছিলাম। মায়া ম্যাম, উনি ফ্যাক্টরিতে সকালবেলা থাকেন। শিডিউল দিয়েছিলেন 5 দিনের। আমরা আসলে এগোতে পারিনি। আমাদের কাছে ম্যানেজারের মাধ্যমে শিডিউল আসে। ম্যানেজার নিজেই এসবের জন্য দায়ী। উনি আগে আমাদের জানালে আমরা এই 5 দিনে কাজ শেষ করতে পারতাম। যেহেতু ওই দিনটা লাস্ট ডেট ছিল, তাই আমরা সারাদিন রাত পরিশ্রম করি। আমার সুতা কাটা শেষ হয় 11টার দিকে। আমার বাড়ির দিকে যেতে 2টা অটো ভাগ করে যেতে হয়। একটা অটো নির্দিষ্ট স্থানে গিয়ে আরেকটা অটো ধরতে হয়েছিল। আব্বা এসে পরের অটো করে আমাকে নিয়ে যায়। ওই দিনও আব্বা আসছিল, কিন্তু ওরা এসে আমাকে আব্বার চোখের আড়ালে অজ্ঞান করে নিয়ে যায়। আব্বা দেখতে পায়নি আমাকে যখন নিয়ে গিয়েছিল। আপনাকে যে ওরা ধর্ষণ করেছে এটার প্রমাণ কি? রিমু চাইল মায়ার দিকে। ভিডিও ফুটেজ কি আদৌ পেয়েছে? রিমু জানে না। রিমুকে ধর্ষণ করার সময় একজন ওদেরই দলের ছিল। সে মজা করে ভিডিও করে রিমুকে শাসিয়েছিল এই ব্যাপারে মুখ না খুলতে। মায়া মাথা 2 দিকে নাড়িয়ে না বুঝালো। রিমু আশাহত হয়ে চুপ হয়ে গেল। মিস্টার আলম সুযোগের সদ্ব্যবহার করে। ইয়োর অনার, রিমুর কাছে তো আমার মক্কেলের হয়ে কোনো প্রমাণ নেই। বরং আমি বলতে পারি চাঁদাবাজির কারণে আমার মক্কেল ও তার বন্ধুকে ফাঁসানো হয়েছে। 2জনকে হত্যা করেছে এরা। একজনকে এখনও হত্যা করতে পারেনি, তাই সে আদালতে হাজির। রিমুর চোখ বেয়ে পানি পড়ছে। মায়া এবার রাগের সাথে উঠে দাঁড়িয়ে বলে, নিজের বোনের মতো সাজিয়ে কাহিনী বললেই সেটা সত্যি হয়ে যায় না মিস্টার আলম? সবাই অবাক হয়ে তাকালো মায়ার দিকে। বিচারক সবাইকে থামতে হুকুম দিলেন। মায়ের উদ্দেশ্যে বললেন, আপনি কিছু বলতে চান? মায়া সোজা উত্তর, জি। কাঠগড়ায় এসে বলুন। মায়া কাঠগড়ায় এসে শপথ করে নেয় আগে, তারপর মিস্টার আলমের উদ্দেশ্যে বলে, আপনি মাত্রই বললেন ধর্ষণের কোনো প্রমাণ আছে কিনা। আমার প্রশ্ন, আপনি কি করে এটা ভাবতে পারেন একজন ধর্ষিতার কাছে ধর্ষণের প্রমাণ থাকে? যে ধর্ষিতা হয় সে প্রমাণের জন্য ব্যস্ত থাকে? আদালতে থাকা সকল লোকজন হাততালি দেয়। মায়া আবারও বলে, ইয়োর অনার, বিচারকের কাছে সত্যটা হাজির করা উচিত। মিস্টার আলমকে আমি নির্দ্বিধায় মিথ্যা সাজাতে দেখছি। এটা কি ঠিক? একজন ধর্ষিতা কি তার মস্তিষ্ক ঠিক রাখতে পারে? সে কি জানতো সে ধর্ষণ হবে? সে কি জানতো সে তার বাবার সামনে থেকে গুম হয়ে যাবে? মিস্টার আলমের এসব বানোয়াট প্রশ্ন রিমুকে আরও বেশি অসুস্থ করে দিচ্ছে। মানসিকভাবে দুর্বল বানানোর এক প্রচেষ্টা। মিস্টার আলম মৃদু হেসে বলেন, একজন কেস করবে, আসামির হয়ে প্রমাণ দিবে না, এটা কেমন মতামত দিচ্ছেন আপনি ম্যাডাম মায়া? তাহলে আপনি কিভাবে খুন কে করেছে প্রমাণ করতে না পেরে আসামি বের করছেন মিস্টার আলম? এটা তো কথাতেই বের হলো। ঠিক তেমনই এটাও বের হয় যে চাঁদাবাজি করে নেশাখোর ওই ধর্ষকরা রিমুকে জেদের কারণে উঠায় নিয়ে ধর্ষণ করেছিল। এতটা আত্মবিশ্বাস? সত্যের হয়ে লড়াই করে দেখবেন, আপনিও নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে পাবেন। মিস্টার আলম বোধহয় একটু ঘাবড়ে গেলেন। আবার নাও যেতে পারেন। উকিল বলে কথা। আপনার ফ্যাক্টরি একটা মেয়ের ধর্ষণ হয়েছে, এটার জন্য তো আপনিও দায়ী। তাহলে আমি কিভাবে দায়ী থাকি? আপনি তো অত রাতে ফ্যাক্টরিতে মেয়েদের কাজের প্রেশার দিয়েছিলেন। আমার তো বলতে হয় আপনি কানে একটু কমই শোনেন। রিমুর বক্তব্য অনুসারে আমি 1 রাতের জন্য না, আমি 5 দিনের অর্ডার দিয়েছিলাম। আমার ম্যানেজার এমন করায় আমি তাকেও আমার কোম্পানি থেকে বের করে দিয়েছি। সে তো আপনার মতো মিথ্যাবাদীর হয়েই সাক্ষী দিতে এসেছে।
মিস্টার আলম মায়ার ইশারায় তাকালো ম্যানেজারের দিকে। মুখে আস্তে করে চ উচ্চারণ করলো মিস্টার আলম। হাটে হাড়ি ভেঙে দিয়েছে যে মায়া। মায়া বিচারকের দিকে ফিরে বলে, ইওর অনার, আমি সত্যের হয়ে কথা বলি এবং শেষ নিঃশ্বাস অবধি সত্যের পক্ষেই থাকব। সেই সাথে অন্যায়ের বিরুদ্ধে আমি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। আজকেও আমি অন্যায়কারীর হয়ে বিচার চাইতে আপনার দুয়ারে এসেছি। আশা করি এখানে সত্যতার পরিচয় দেওয়া হবে। টাকার কাছে সত্যকে হারতে হবে না। এসব সিনেমার কথা ম্যাডাম, এখানে প্রমাণ প্রয়োজন হয়। প্রমাণ ছাড়া মাঠে কেউ নামে না মিস্টার আলম। মাহমুদ সর্দারের কথাতে মিস্টার আলম ঘুরে তাকালো। মাহমুদ সর্দার উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন, এই কাঠগড়ায় আমার পুত্রবধূ মেহরুন জাহান মায়া যে হাজির, সে এসব কথা সাহস ও প্রমাণের ভিত্তিতে বলতে পারছে। ইওর অনার, রিমুকে এতক্ষণ হেনস্থা করার কারণেই আমার পুত্রবধূ চটে যায়। আদালতে চটলে কি চলে মিস্টার মাহমুদ সর্দার? পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের মধ্যে কেউ আছে ঠান্ডা মাথায় পিছে লাগার, কেউ আছে অন্যায়কে ঠান্ডা মস্তিষ্কে মাটি চাপা দেওয়ার, আবার অনেকে আছে অন্যায়কে সহ্য না করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমার পুত্রবধূ ঠিক তেমন। কোনো প্রকার অন্যায়কে সে সমর্থন করতে পারে না। অসহায়ত্বের সুযোগ নেওয়া লোকেদের দিকে তার ঘৃণিত নজর খুব তিক্ত তার। এই যেমন এখন আপনার প্রতি দেখানো হচ্ছে। মিস্টার আলম শুকনো ঢোক গিলে নিজের কলার ঠিক করে উপরে কালো পোশাকটা ঠিক করে নেয়। মাহমুদ সর্দারের ইশারা পেয়ে মায়া বলে, আমার বক্তব্য এটুকুই ছিল। মায়াকে থামিয়ে দিলেন মাহমুদ সর্দার। আসলে তিনি চান এই মিস্টার আলম টাকার কাছে বিক্রি হয়ে কতটা নিচে নেমেছে তা প্রমাণ করতে। মায়া চলে যেতে মিস্টার আলম বলেন, আপনি কি আপনার বৌমাকে অনেস্ট হিসেবে দাবি করছেন? কোনো সন্দেহ আছে আপনার? ইওর অনার, আমি এই বিষয়ে কথা বলতে আমার বিপরীত পক্ষের বন্ধুর ছেলে মিস্টার শাহরিমরাজ সর্দারকে ডাকতে চাই। রাজকে ডাকার কারণে একটু অবাক হলো মাহমুদ সর্দার। মায়ের বিষয়ে কথা উঠিয়ে রাজকে কেন ডাকছে? তাহলে কি এবার মায়ার কলঙ্ক নিয়েও কথা উঠবে? মনে মনে মাহমুদ সর্দার বলেন, এতক্ষণ বৌমার খুনের বিষয়টা ধামাচাপা রাখলেও এখন মনে হয় না আর পারবো। কারণ বৌমা তো খেপে গেলে এই উকিলকে আমাদের সামনেই খুন করে দিবে। শেষ, সব শেষ। রাজ এসে দাঁড়ালো কাঠগড়ায়। নিয়ম অনুযায়ী সেও শপথ করে নেয়। রাজকে প্রশ্ন করে, আপনার ওয়াইফ মেহরুন জাহান মায়া, ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো আপনি খুব ভালো করেই জানেন, তাই না? অফকোর্স, শি ইজ এ এস্টাবলিশড ওম্যান উইদাউট এনি গার্ডিয়ান। নো, শি হ্যাজ এ ব্রাদার। কিন্তু তথ্য অনুসারে আসল ভাই না, আপনারই কাজিন হয় সে। আপনার ভাই কিভাবে আপনার বউয়ের ভাই হয়? তাও আবার বায়োলজিক্যাল না। আপনি তো দেখছি নিজের বউ রেখে আমার বউকে নিয়ে তদারকি শুরু করেছেন। ভরা আদালতে হাসির শব্দ। বিচারক গ্যাভেল দিয়ে 3টি শব্দ করে বলেন, অর্ডার, অর্ডার, অর্ডার। সবাই থেমে যেতে মিস্টার আলম বলেন, এখানে কেস অনুসারে আমার বউ নেই যে, তাই আপাতত আপনার বউকে নিয়েই পড়ে থাকতে হবে। আমার বউকে নিয়ে আমি কারো কাছে কৈফিয়ত দেই না, কেস অনুসারে দিতে হবে। আমার বউকে নিয়ে সোজা একটাই বাক্য আমি বলতে জানি, সে কোনো অবৈধ কাজ কারবারকে গ্রহণ করে না, এমনকি এই ধরনের ব্যক্তিকে সহ্য করতেও পারে না। এতটা দৃঢ় বিশ্বাস আপনার বউকে নিয়ে? বিশ্বাস আছে বলেই বউ বানিয়েছি তাকে। অবিশ্বাসের হলে তো আমার বউয়ের স্থানে আমার মায়াবতী থাকতো না। আপনার কি আপনার বউ আর আপনার ভাইকে নিয়ে সন্দেহ হয়নি কখনো? মায়ার হাত মুঠ করে রাখে, সাথে বীর রক্তিম চোখ করে। রাজ নিজেও রেগে সামনে তাকায়। কিছুক্ষণ মিস্টার আলমকে দেখে নিয়ে বলে, যদি আমার বউ এমন কিছু করেও থাকে আপনি কি করবেন? আপনার বাবার দৃঢ়তা ভাঙতে পারবো, আর সেখান থেকে এটাও প্রমাণ করতে পারবো আপনার বাবা তার বৌমার প্রেক্ষিতে সঠিক বক্তব্য রাখেননি। আমার বাবা মানুষ চিনতে ভুল করেন না। বিচারকের সুবিধার্থে তবুও আমি জানিয়ে দিই, আমার ওয়াইফ মিসেস মেহেরুন জাহান মায়া যখন ছোট ছিলেন তখন সে তার বাবা মাকে হারায়। আমরা তাকে ও তার বোনকে অনাথ হিসেবে পাই। সে থাকে আমার মামাতো ভাই আরহাম খান বীরের বাংলোতে, কিন্তু আমি আর বীর বাংলাদেশে ছিলাম না। আমরা স্টাডির জন্য লন্ডনে থাকতাম। এখানে বীরের বোনের অধিকার পেয়ে চলেছে আমার ওয়াইফ, কিন্তু অ্যাজ এ গার্ডিয়ান। এরপর আমরা দেশে আসি আর তাকে ভালোবাসতে শুরু করি। বীর এই সম্পর্ক মেনে নেয়। আমাদের মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়েটা করি আমরা, যেখানে আমরা দুই ভাই
একসাথেই লন্ডনে থেকেছি, আর দেশে আসার 3 দিন আগে আমার ওয়াইফ ঢাকা আসে, আর ভাই বীর থাকে চট্টগ্রাম। সেখানে সন্দেহ করার স্থান কোথায়? এতটা শিওর দিতে পারছেন কিভাবে যে তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক গড়ে ওঠেনি? রাজ কাঠগড়ার ওপর এক কিল দিয়ে বলে, শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড ইউ হ্যাভ নো রাইট টু এক্সকিউজ হার উইদাউট এনি এলিগেশনস। রেগে যাচ্ছেন কেন মন্ত্রীমশাই? আপনার ওয়াইফ আর 4-5টা পরিবারের মতো বেড়ে ওঠেনি, তার উপর এত বড় একটা ফ্যাক্টরি তার, এমনকি কোম্পানি করেছে 2 স্থানে। এত কিছুর পেছনে কার সফলতা? রাত চাইলেও বলতে পারবে না এগুলো শাহানা পারভীনের ফ্যাক্টরির অংশ, কারণ এগুলো পাবলিক হলেই ওদের আরেক শত্রু অ্যালার্ট হবে। এখানে মিডিয়া বাইরে অপেক্ষায় আছে। একটা বার্তা যদি এদিক ওদিক হয়, সমস্যা তখনই তৈরি হবে। তাই অনেক কিছু সাজিয়ে বলে রাজ। আমি আমার ওয়াইফকে এতদূর আসতে অনেক স্ট্রাগল করতে দেখেছি। সে নিজের যোগ্যতায় এতদূর এগিয়েছে। সাথে তার ভাই নামক লোকটিও ছিল, রাইট? আপনার মস্তিষ্কে চলা কীটের মতো ছিল না। আপনি আমাকে অপমান করছেন। আর আপনি আমার ওয়াইফকে, যে অধিকার আমি স্বামী হিসেবে আপনাকে একদমই দেইনি। সত্য মিথ্যা যাচাই করতে হলে এগুলো করতেই হয়। আপনার সত্যতা যদি বিচার করতে হয়, তাহলে আপনাকে আপনার বউ নিয়ে প্রশ্ন করা হোক। এটা কেমন ধরনের আচরণ? আমার বউকে নিয়ে আমি বুঝে নিতে পারবো। আপনি কেউ না তাকে নিয়ে বোঝার বা দেখার। আমার বউয়ের কি হলো না হলো তার ব্যাপারে আমি কারো থেকে জ্ঞান নিতে প্রস্তুত নই। শুধু বলবো স্বামী হিসেবে আমি তার উপর আস্থা রাখি। মাহমুদ সর্দার এবার বিচারকের দিকে চোখ রেখে বলেন, ইওর অনার, বিচারক সভায় মিস্টার আলম এবার আমাদের পরিবারকে গভীরভাবে আঘাত করতে চাইছেন। তাই আমার মতে এখন আমাদের আর কোনো বক্তব্য না রেখে যথাযথ প্রমাণ সরাসরি পেশ করা। বিচারকের কথা অনুযায়ী মাহমুদ সর্দার কিছু টেস্ট রিপোর্ট ও ছবি দিল। তারপর বলেন, এখানে রিমুর কিছু টেস্ট আছে যেগুলোতে স্পষ্ট তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। এছাড়া ওই ছবিতে এটাও আছে, রিমুর যখন সদর হাসপাতালে রাখা হয় তখন কিছু লোক রিমুকে খুন করতে চায়। এই লোকগুলোর বায়োডাটা দেওয়া আছে। এরা মন্ত্রী শাহরিম রাজ, মানে আমার ছেলের বিরোধী দলের লোক। এটারও প্রমাণ এখানে। আপনার ছেলের সাথেও কি এটা জড়িত? জি ইওর অনার, আমার ছেলেকে রিমুর বাবা সাহায্য করেছিল বিরোধী দল আরশাদের হয়ে কিছু প্রমাণ দেওয়ার জন্য। তাই তো রিমুর বাবাকে শাস্তিস্বরূপ এই দিন দেখতে হচ্ছে। আজকে আমার বিপরীত পক্ষের বন্ধু সেই দিনের এক অন্যতম চরিত্র পালন করলেন। এছাড়া আরও কিছু প্রমাণ আমি নিজে দিতে পারি। জি, হাজির করুন প্রমাণ। রিমুর ধর্ষণকারী একজনকে পাওয়া যায় আর বাকি 2 জন মারা যায়। এখানে একটু সন্দেহ আছে তাদের কে মারল, কিন্তু তার প্রমাণ কি আছে? নেই ইওর অনার। যে একজন রিমুকে ধর্ষণ করেছে তার পরিবার ও আশেপাশের লোকের থেকে আমরা আরও অনেক কিছু সংগ্রহ করেছি। বাবা মা হিসেবে ধর্ষণকারীর পরিবার নীরব থাকলেও প্রতিবেশী মুখ ঠিকই খুলেছে। আমি তাদেরকে হাজির করে কিছু প্রশ্ন করতে অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো। এক এক করে এক একজনকে আনা হলো। সবার কথা অনুসারে প্রমাণ হয় রিমুকে এরাই ধর্ষণ করেছে। সব শুনে বুঝে বিচারক বলেন, রিমুকে যারা ধর্ষণ করেছে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হলো। যেহেতু 2 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তাদের খুনের তদন্ত চলবে। এরপর তাদের হয়েও রায় দেওয়া হবে। আপাতত একজনকেই কারাদণ্ডে দণ্ডিত করা হোক। রাজ মনে মনে বলে, তদন্ত চলতে চলতে খাতাটা বন্ধ হয়ে যাবে, তবুও আসামি খুঁজে পাবে না কেউ। বিচারক মিস্টার আলমকেও মিথ্যার মামলায় সাসপেন্ড করে দেয়। এটা উপরমহলে পৌঁছানোর আবেদন করেছেন। মিস্টার আলম এই কারণে ভেঙে পড়েন। চেয়ারে বসে কপালে হাত রাখলেন। মাহমুদ সর্দার চোখ থেকে চশমা খুলে বলেন, আমি ওকালতি করিনি কখনো, কিন্তু আমি সত্যের হয়ে লড়তে শিখেছি। বলেই চলে যান মাহমুদ সর্দার। তার পিছনে তার পরিবারের সকলে ছিলেন। সবাই হাঁটছেন নিজেদের মতো করে, একসাথে দলবদ্ধ হয়ে একটি পরিবার। সাংবাদিক এটাকে ভিডিও করছে।
বেশ ভালোই প্রশংসা পাচ্ছে রাজ ও তার পরিবার। অন্যদিকে আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে। খুনি দুজনের বাবাও ওখানে উপস্থিত। একজন তো ক্ষিপ্ত হয়ে প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে বন্দুকটা রাখলো মাহমুদ সর্দারের দিকে, বরাবর সোজা বন্দুক রেখে দিল। মাহমুদ সর্দারকে শেষ করতে ইচ্ছা করছে তার, কারণ তার লড়াইতে তো এতদূর এগিয়েছে। বন্দুক দিয়ে যেই শ্যুট করবে অমনি সেটা রাজের নজরে আসে। বাবাকে বাঁচাতে খুব দ্রুত লাফ দিয়ে মাহমুদ সর্দারের সামনে চলে আসে রাজ। গুলিটি এসে লাগে রাজের বুক বরাবর। হঠাৎই সকলের হাসিখুশি মুখের মাঝে রাজের বুকটা ছেদ করে রক্তের ছিটা বের হয়। রক্ত ছিটকে এসেছে মাহমুদ সর্দারের মুখের উপর। ছেলের রক্ত আচমকা বাবার মুখে এসে পড়ল। হাসিখুশি মুখে থাকা একজন বাবা যে কি না পরিবারের স্বার্থে গর্ববোধ করছিলেন, আচমকাই তার এমন দৃশ্য তৈরি হলো। মেনে নিতে পারলেন না তিনি। দুই হাতে আগলে নিলেন রাজকে। রাজ বুকে হাত রাখতে গিয়েও ঢলে পড়ে যায়, শরীর নিস্তেজ হয়ে আসে। এর মাঝে আরও একটা গুলি এসে লাগে রাজের বুকের আরও কিছুটা দূরে। মায়া এবার চিৎকার দিয়ে বলে, মন্ত্রীমশাই! রাজ ওর বাবার কোলে ঢলে পড়ে। রুদ্র আশেপাশে তাকিয়ে সোজা দেখতে পায় আসামিকে। দৌড়ে ধরতে নেয় তাদের, কিন্তু তারা গাড়িতে উঠে চলে যায় দ্রুত গতিতে। রুদ্র হার মানল না, সেও পিছনে ছুটল। সাথে ছুটেছে পুলিশের গাড়ি। রাজকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে ওঠানো হয়। মায়ার অবস্থা খারাপ। ও রাজের জন্য এবার ছটফট করে, সাথে বাকিরাও। মাহমুদ সর্দারের বুক ধড়ফড় করছে। তার প্রথম সন্তান, বাবার কাছে সন্তানের এই দৃশ্য দেখা যে খুব কঠিন। অনেক কষ্টে গাড়িতে উঠালো রাজকে। হাত কাঁপছে মাহমুদ সর্দারের। বিট ড্রাইভ করছে, যারা সামলাচ্ছে হিয়া আর শিয়াকে। মায়া উঁচু স্বরে বলে, তারেক কাছে আসতে মায়া বলে, ওই লোকটার গ্রেপ্তার হলেও জামিনের ব্যবস্থা তুমি করবে। কিন্তু ম্যাম, মায়া হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলে, আমার স্বামীকে মেরে ফেলার শাস্তি তাকে আমি নিজ হাতে দিব।